হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু উড়ান পাঠশালা। আমি সব্যসাচী স্যার চলে এসেছি তোমাদের এসএলএসটি সাবজেক্টের ক্লাস রাষ্ট্রবিজ্ঞান নিয়ে। আজকে রাষ্ট্রবিজ্ঞানের আমরা যে টপিকটার উপর ফোকাস করব তা হলো গ্রুপ এ, অর্থাৎ আমাদের একদম প্রথম যে টপিক রয়েছে সেই প্রথম টপিকটার উপর। গ্রুপের যে প্রথম টপিক রয়েছে সেটা হচ্ছে পলিটিক্যাল থিওরি অ্যান্ড কনসেপ্টের ইন্ট্রোডাকশন, এবং সেই সঙ্গে হচ্ছে এর ফিচার্স গুলো, এবং সেই সঙ্গে হচ্ছে ডেফিনেশনের পাশাপাশি নেচার স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স, ডেফিনেশন বাই অ্যারিস্টটল, ডেভিড ইস্টার্ন, গার্নার, ক্যাটলিন। নেচারের মধ্যে দেখব নর্মাটিভ অ্যাপ্রোচ, এম্পিরিক্যাল অ্যাপ্রোচ। স্কোপের মধ্যে দেখব স্টেট গভর্নমেন্ট রাইটস, লিবার্টি, ল, পলিটিক্যাল বিহেভিয়ার, পাবলিক পলিসি, এগুলো। আর দেখব রিলেশনশিপ উইথ আদার ডিসিপ্লিনস লাইক মিনিং অফ পলিটিক্স, পলিটিক্যালের মধ্যে কি ফারাক, হিস্ট্রির সঙ্গে, ডাইনামিক্সের সঙ্গে, ইকোনমিক্সের সঙ্গে, ফিলোসফির সঙ্গে এবং সোশিওলজির সঙ্গে কিরকম রিলেশনশিপ রয়েছে পলিটিক্যাল সায়েন্সে, সেটা আমরা দেখে নেব। সো চলো স্টার্ট করি। প্রথমে আমরা আচ্ছা, এর সঙ্গে আরেকটা জিনিস আমরা ফোকাস করবো, হচ্ছে অ্যাপ্রোচ। ভেরিয়াস টাইপস অফ অ্যাপ্রোচ গুলো রয়েছে, বিশেষ করে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, নর্মেটিভ অ্যাপ্রোচ, এবং সেই সঙ্গে বিহেভিয়ারাল, পোস্ট বিহেভিয়ারাল এবং মার্কসিয়ান অ্যাপ্রোচ। এই অ্যাপ্রোচ গুলো আজকের ক্লাসে আমরা ডিসকাস করব, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা ফোকাস করব ডেফিনেশন এবং সেই সঙ্গে হচ্ছে নেচার, আমাদের এম্পিরিক্যাল এবং নর্মেটিভ যে নেচার রয়েছে সেটার উপর ফোকাস করব। তাহলে কাকে আমরা নেচার, নর্মেটিভ নেচার বলবো, কাকে আমরা এম্পিরিক্যাল বলবো? দেখো, যে ধরনের ভাবনা চিন্তাগুলো আদর্শবাদী ভাবনা চিন্তাকে সাপোর্ট করে, অর্থাৎ যেগুলোর কোনো প্র্যাকটিক্যাল কোনো পর্যবেক্ষণ করা সম্ভব নয়, সেগুলোকে আমরা কিন্তু নর্মেটিভ অ্যাপ্রোচ বলে ইন্ডিকেট করব। এম্পিরিক্যাল গুলো অনেক বেশি পর্যবেক্ষণমূলক, তো সেগুলো পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে ডিসকাশন হবে। তাহলে আমরা দেখব প্রথমে হচ্ছে রাজনীতি বিজ্ঞানের এই দুটো প্রধান দিক, নর্মেটিভ অ্যাপ্রোচ তার কি বলছে। এমন এক বিশ্লেষণ পদ্ধতি যা বলে রাজনীতি কি হওয়া উচিত বা কোনটা ন্যায়সঙ্গত আর কোনটা ন্যায়বান। এটি নৈতিকতা, ন্যায়, স্বাধীনতা, সমতা ইত্যাদি মূল্যবোধের ওপর গুরুত্ব আরোপ করে। তার মানে এখানে কিন্তু হোয়াট অফ টু বি, কি হওয়া উচিত তার উপর বেশি জোর দেওয়া হয়, নাকি কি আছে প্র্যাকটিক্যালি সেটার উপর জোর দেওয়া হয় না। তাহলে এখানে এটা এটা অনেক বেশি আদর্শবাদী ভাবনা চিন্তাকে সাপোর্ট করে। কি হওয়া উচিত মানে কি, ওটা হলে বেটার। তো এই যে আদর্শবাদী ভাবনা চিন্তা, এটা আমরা প্লেটো, অ্যারিস্টটলের অ্যানসিয়েন্ট যেসব রাষ্ট্রবিজ্ঞানী ছিল তাদের ভাবনা চিন্তার মধ্যে পেয়েছি, আমরা বলতাম আদর্শবাদী ভাবনা চিন্তা। এর বৈশিষ্ট্য থাকবে প্রথমত মূল্য ভিত্তিক, ভ্যালু বেসড, অর্থাৎ ভালো খারাপ সেটা ইন্ডিকেট করা হবে, ভালো খারাপের ইন্ডিকেশন হবে বলেই ভালোটার উপর জোর দেওয়া হবে। তাত্ত্বিক এবং দার্শনিক দৃষ্টিকোণ দিয়ে এটাকে দেখা হয়, অর্থাৎ এটা তাত্ত্বিক ভাবে সবকিছুকে ডিসকাস করা হয়। থিওরিটিক্যাল ভ্যালু রয়েছে, আর রয়েছে রাজনৈতিক আদর্শ, ন্যায়, নীতি, এগুলো উপর ফোকাস, অর্থাৎ এখানে কিন্তু খুব বেশি আদর্শের উপর জোর দিয়ে ফেলে। এবং আদর্শবাদী ভাবনা চিন্তার ফলে এখানে কিন্তু ডায়ালেকটিক্যাল মেকানিজমও ফলো হয়, ডায়ালেকটিক্যাল মেকানিজম যেমনটি কিনা আমরা প্লেটো বা অ্যারিস্টটলের লেখালেখির মধ্যে পেতাম। উদাহরণ হিসেবে আমরা প্লেটোর আদর্শ রাষ্ট্রের কথা বলতে পারি, বা রলসের থিওরি অফ জাস্টিসের কথা বলতে পারি, বা রুশোর জেনারেল উইলের কথা বলতে পারি, বা সমাজতন্ত্র বা উদারনৈতিক বা নারীবাদী ভাবনা চিন্তাকে ইন্ডিকেট করতে পারি। তাহলে এগুলো সবই কিন্তু নর্মেটিভ অ্যাপ্রোচ অর্থাৎ আদর্শবাদী ভাবনা চিন্তার দ্বারা প্রভাবিত। এর প্র্যাকটিক্যাল ফর্মেশন আমরা বলতে পারি বিশেষত নীতি নির্ধারণ এবং ন্যায় বিচার বিশ্লেষণ, এগুলোকে ফাইন্ড আউট করার জন্য এই পন্থা ব্যবহার করা হয়। অর্থাৎ একটা রাষ্ট্রে যদি সঠিকভাবে ন্যায় প্রতিষ্ঠা করতে হয়, তাহলে ন্যায় প্রতিষ্ঠা করার ক্ষেত্রে কি বলবে, যে এই গাইডলাইন গুলো ফলো করা উচিত। তাহলে এই যে করা উচিত বলছি, তখনই এটা কি হয়ে যাচ্ছে, এটাই হয়ে যাচ্ছে নর্মেটিভ অ্যাপ্রোচ। বা আমরা যখন বলছি যে আজকে ভারতবর্ষ বিদেশের সঙ্গে কোন একটি রাষ্ট্রের সঙ্গে সম্পর্ক কি করবে, ভালো করবে, এই যে সম্পর্ক ভালো করা উচিত, এই যে ঔচিত্যের কথা বলছি, তাহলে সেখানে কিন্তু আমরা দেখবো যে নর্মেটিভ অ্যাপ্রোচ চলে আসছে। বা আমরা যখন বলছি যে ভারতবর্ষ হচ্ছে এমন একটি রাষ্ট্র যেখানে প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলোকে ফলো করা হয়, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে অন্যতম একটা হচ্ছে ভারত সবসময় প্রত্যেকটা প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সদ্ভাব রাখতে চায়। তাহলে এই যে রাখতে চাওয়ার ইচ্ছে, অর্থাৎ আমাদের যে পজিটিভ ইচ্ছে বা আমরা বলতে পারি আদর্শবাদী যে ইচ্ছে, সেটাকেও কিন্তু এখানে আদর্শবাদী বা নর্মেটিভ অ্যাপ্রোচ বলে আমরা ইন্ডিকেট করতে পারি। অন্যদিকে এম্পিরিক্যাল অ্যাপ্রোচ অনেক বেশি পর্যবেক্ষণমূলক, এবং এখানে আমরা দেখব বাস্তবতার ভিত্তিতে সবকিছুকে ইন্ডিকেট করা হয়। বিশেষ করে পরিসংখ্যান, বাস্তব ঘটনা বিশ্লেষণের মাধ্যমে রাজনীতিকে বোঝার চেষ্টা করা হয়। অর্থাৎ কি ঘটছে সেটার উপর জোর দেওয়া হয়, কি হতে পারে সেটার উপর জোর না দিয়ে বর্তমানে কি আছে সেটার উপর বেশি জোর দেওয়া হয়। অর্থাৎ এটা অনেক বেশি প্র্যাকটিক্যাল, অনেক বেশি ফোকাস ওরিয়েন্টেড ম্যাটার। যেমন আমরা উদাহরণ হিসেবে ইন্ডিকেট করতে পারি যে এখানে তথ্যভিত্তিক থাকবে, যেহেতু বাস্তবিক বিষয় তো অবশ্যই তথ্য থাকবে অনেক বেশি, পর্যবেক্ষণযোগ্য, পরীক্ষণযোগ্য, পরিসংখ্যান নির্ভর থাকবে,
রাজনীতির বাস্তব আচরণ নিয়ে আলোচনা করা, তার প্র্যাকটিক্যাল কি আছে সেটার উপর জোর দেয়। বিজ্ঞানসম্মত, অবভিয়াসলি এত যেখানে ডেটা এবং এত যখন ইনফরমেশন থাকবে তো অবশ্যই সেটা পর্যবেক্ষণমূলক হবে। উদাহরণ হিসেবে আমরা কোথায় এটা প্রয়োগ করতে দেখতে পাই, ভোটারদের আচরণ, নির্বাচনী প্রাককালে ভোটারদের আচরণ বোঝার জন্য এই এম্পিরিক্যাল অ্যাপ্রোচকে ফলো করা হয়। কিছু মানুষের সেন্সাস করা হলো, কিছু মানুষের ইন্টারভিউ নেওয়া হলো, সেই ইন্টারভিউ থ্রু দিয়ে তাদের বক্তব্য শোনা হলো এবং তার ভিত্তিতে কিন্তু সরকার আইডেন্টিফাই করতে পারে। শুধু তাই নয়, কোন একটি পলিসি সরকার ইমপ্লিমেন্ট করার আগে এভাবেই কিন্তু এম্পিরিক্যাল অ্যাপ্রোচের মাধ্যমে কিন্তু অ্যাট্রাক্টেড হয়। বা আমরা দেখবো যখন কোনো সরকারি কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করার পরে সেটার ফিডব্যাক, অর্থাৎ কিরকম পলিসিতে কোনো চেঞ্জেস দরকার রয়েছে কিনা সেটা বোঝার জন্য কিন্তু একইভাবে এই পরিসংখ্যানের মাধ্যমে সেই ডেটাগুলোকে কালেক্ট করার পরে সেটাকে অ্যানালিসিস করা হয় এবং অ্যানালিসিসের ভিত্তিতে সেটাকে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে আমরা নির্বাচন এবং দলীয় রাজনীতির তথ্য বিশ্লেষণ, রাজনৈতিক অংশগ্রহণের পরিসংখ্যান এগুলোর কথা বলতে পারি। এক্ষেত্রে গ্যাব্রিয়েল অ্যালমন্ডের পলিটিক্যাল সিস্টেম অ্যানালিসিস বা ডেভিড ইস্টনের ইনপুট আউটপুট মডেল অত্যন্ত জনপ্রিয়। এখানে পলিটিক্যাল বিহেভিয়ার, পাবলিক ওপিনিয়ন বা পলিসি অ্যানালিসিসের ক্ষেত্রে এই এম্পিরিক্যাল অ্যাপ্রোচের প্রয়োগ আমরা দেখতে পাবো। তাহলে চলো একটু দেখে নিই ডেভিড ইস্টনের এবং অন্যান্য রাষ্ট্রবিজ্ঞানীর বক্তব্য অনুযায়ী নরম্যাটিভ আর এম্পিরিক্যালের কি প্রধান ফারাকগুলো রয়েছে। এক ঝলকে দেখে নিই। অর্থ প্রথমত কি হওয়া উচিতের উপর জোর দেয়, নরম্যাটিভ। এম্পিরিক্যাল কি ঘটছে বাস্তবে সেটার উপর জোর দেয়। এখানে ভিত্তি হচ্ছে নীতি, মূল্যবোধ, আদর্শ এগুলি। এখানে কিন্তু তথ্য, পর্যবেক্ষণ, বাস্তবতার উপর বেশি জোর দেওয়া হয়। এখানে আদর্শবাদী দৃষ্টিভঙ্গির দ্বারা পরিচালিত, এটা পুরোপুরি বাস্তববাদী চিন্তা ভাবনার দ্বারা পরিচালিত। এখানে যুক্তিভিত্তিক পদ্ধতি হয়ে থাকে, এখানে বৈজ্ঞানিক এবং বিশ্লেষণমূলক পদ্ধতি হয়ে থাকে। এখানে প্রয়োগ ন্যায়, সমতা, স্বাধীনতার মতো বিষয়গুলোকে প্রয়োগ করার ক্ষেত্রে ইউজ করা হয়। ভোটারদের আচরণ, নীতির কার্যকারিতা, বিভিন্ন পলিসি চেঞ্জেস করা এগুলোর ক্ষেত্রে ইউজ করা হয়। প্লেটো, রলস, রুশোর মতো রাষ্ট্রবিজ্ঞানীরা এর সমর্থক। অন্যদিকে ইস্টার্ন, অ্যালমন্ড, রবার্ট ডাল এরা হচ্ছেন এম্পিরিক্যাল অ্যাপ্রোচের সাপোর্টার। আশা করছি তাহলে বুঝতে পারলে দুটোর মধ্যে প্রধান ফারাক। এগুলো দিয়ে কোশ্চেন দেবে কিন্তু, যেমন একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছ সম্ভাব্য প্রশ্ন হিসেবে, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নরম্যাটিভ পলিটিক্যাল অ্যানালিসিস। সো ভোটার বিহেভিয়ার, পলিসি ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, থিওরি অফ জাস্টিস, আর রয়েছে ইলেকশন রেজাল্টস অ্যানালিসিস। সো থিওরি অফ জাস্টিস ইজ মোর দ্যান ফোকাস অন কি আদর্শবাদী জাস্টিস, আদর্শ জাস্টিস কাকে বলবো, বা আদর্শভাবে জাস্টিসকে ইমপ্লিমেন্ট করতে গেলে কি কি ফলো করা হবে। তো সেখানে আমরা দেখতে পাই কিন্তু ভোটার বিহেভিয়ার বা পলিসি ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন বা ইলেকশন রেজাল্ট এগুলোকে যাচাই করার জন্য আমরা পর্যবেক্ষণমূলক পদ্ধতি অর্থাৎ এম্পিরিক্যাল পদ্ধতি ফলো করি। সেখানে কিন্তু আমরা নরম্যাটিভ পদ্ধতি ফলো করব না। চলে আসবো আরেকটি প্রশ্নে। এম্পিরিক্যাল পলিটিক্যাল সায়েন্স ফোকাসড অন কিসের উপর ফোকাস করে? সো এটা আইডিয়ালস না ভ্যালু না ফ্যাক্ট অ্যান্ড বিহেভিয়ার নাকি মোরাল? তো অবভিয়াসলি আইডিয়ালস, ভ্যালুস এগুলো হচ্ছে সব, মোরাল জাজমেন্ট এগুলো সব হচ্ছে নরম্যাটিভ অ্যাপ্রোচের পার্ট। বাট এম্পিরিক্যাল অ্যাপ্রোচের ক্ষেত্রে আমরা ফ্যাক্ট অ্যান্ড বিহেভিয়ার, রিয়েল অ্যাপ্রোচ এগুলোকে ইন্ডিকেট করব। চলে আসবো নেক্সট, রাজনীতি এবং রাজনৈতিক অর্থাৎ পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল এই দুটো শব্দের মধ্যে ফারাক। রাজনীতি বলতে বলা হয়, এটা গ্রিক শব্দ পলিটিকা থেকে এসেছে। পলিটিক্যাল শব্দটার মানে হচ্ছে শহরের বা রাষ্ট্রের ব্যাপার। কারণ তোমরা জানো পলিস মানে গ্রিক শহর, বা সেই সময় সিটি স্টেট ছিল পলিস বলতে, এবং সেই সিটি স্টেটের ম্যাটারকে এখানে পলিটিক্স বলা হতো। সো রাজনীতি হলো ক্ষমতা অর্জন এবং প্রয়োগের প্রক্রিয়া, অন্যদিকে এটি সিদ্ধান্ত গ্রহণ, মতবিরোধের সমাধান, ক্ষমতার বন্টন ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। উদাহরণ হিসেবে আমরা নির্বাচন, রাজনৈতিক আলোচনা, আইন প্রণয়ন এগুলোর কথা বলতে পারি। এগুলো সবই রাজনীতি হিসেবে ইন্ডিকেটেড হয়। অন্যদিকে আমরা রাজনৈতিক বলতে পলিটিক্স শব্দের বিশেষণকে ইন্ডিকেট করি, অর্থাৎ অ্যাডজেক্টিভকে ইন্ডিকেট করা হচ্ছে। এটি বোঝায় যে কোনো কিছু বা যা কিছু সরকার, রাষ্ট্রের প্রতিষ্ঠান, জনসংক্রান্ত, জনগণ সংক্রান্ত মতবাদ বা আদর্শ বা নীতি নির্ধারণের সাথে সম্পর্কিত সেইগুলোকে ইন্ডিকেট করা হয়। যে কোনো বিষয় যা রাষ্ট্র, সরকার, প্রতিষ্ঠান, মতাদর্শ ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত তাই হলো রাজনৈতিক। এভাবে রাজনীতি আর রাজনৈতিক শব্দটির মধ্যে আমরা ফারাক করতে পারি। তার মানে রাজনৈতিক শব্দটি ব্যবহার করা হয় রাজনৈতিক দল, প্রশাসনিক সিদ্ধান্ত, রাজনৈতিক কোনো নীতি, প্রশাসনিক কোনো নীতি এগুলোর ক্ষেত্রে আমরা রাজনৈতিক শব্দটাকে প্রয়োগ করি। তাহলে এই হলো রাজনীতি আর রাজনৈতিক এই দুটো শব্দের মধ্যে ফারাক। তাহলে এখানে রাজনীতিক বলতে নির্দিষ্ট কোনো বিষয়কে ইন্ডিকেট করা হয়, আর রাজনীতি এটা নির্দিষ্ট পলিটিক্যাল অ্যাক্টিভিটিকে ইন্ডিকেট করে। চলে আসছে আমরা নেক্সট, পলিটিক্যাল থিওরি অনুযায়ী এবং পলিটিক্যাল থটের মধ্যে কি ফারাক রয়েছে। আমরা এখানে একটা সুন্দর চার্ট করে নিয়েছি, এভাবে পড়বে, সহজে আইডেন্টিফাই করতে পারবে, ফারাক দিয়ে কোশ্চেন দিয়ে সহজে আইডেন্টিফাই করতে পারবে। প্রথমেই
অর্থ দিয়ে প্রকাশ করেছে যে পলিটিক্যাল থিওরি বলতে কি বোঝায়। রাজনৈতিক থিওরি বলতে বোঝায় রাষ্ট্র, সরকার, স্বাধীনতা, ন্যায়, সমতা ইত্যাদিকে। এবং এখানে প্রত্যেকটা বিষয়ের ব্যাখ্যার মাধ্যমে কিন্তু সংগঠিত একটা প্রাতিষ্ঠানিক কাঠামোকে ইন্ডিকেট করা হয়। অন্যদিকে পলিটিক্যাল থট বলতে ব্যক্তি বিশেষ বা একটি সমাজের রাজনৈতিক ধ্যান ধারণা বা মতবাদ সমূহের সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক থট হচ্ছে অনেক বেশি সামগ্রিক বিষয়, এখানে অনেক জনের বক্তব্য একসঙ্গে রয়েছে, কিন্তু চিন্তা বা থিওরি কিন্তু একজন ইন্ডিভিজুয়াল ব্যক্তি ইন্ডিকেশন করা হচ্ছে। অন্যদিকে গঠন এবং পদ্ধতিগত দিক থেকে এটি যুক্তি নির্ভর প্রাতিষ্ঠানিক তুলনামূলক পদ্ধতিতে বিশ্লেষিত। অন্যদিকে চিন্তাধারা কিন্তু ঐতিহাসিক, বর্ণনামূলক এবং দার্শনিক ভিত্তিতে ব্যাখ্যা হয়। উদাহরণ হিসেবে আমরা রলসের থিওরি অফ জাস্টিসকে বলতে পারি, বা মার্কসের শ্রেণী বিন্যাসের বা শ্রেণী সংঘর্ষের তত্ত্ব, বা হবসের সামাজিক চুক্তির কথা বলতে পারি। অন্যদিকে প্লেটোর চিন্তাধারা, ভারতীয় প্রাচীন রাজনৈতিক চিন্তাধারা, মুসলিম চিন্তাধারা বা ওয়েস্টার্ন পলিটিক্যাল থট, এগুলোকে আমরা থট বলে ইন্ডিকেট করছি। পদ্ধতিগত দিক থেকে দেখতে গেলে বিশ্লেষণাত্মক এবং মান্যতা নির্ধারক, এম্পিরিক্যাল ওয়েতে বা নর্মাটিভ ওয়েতে ডিসকাস করে। এখানে কিন্তু পুরোপুরি ঐতিহাসিক এবং প্রেক্ষাপট ভিত্তিক ডিসকাশন হয়। ব্যাপ্তির ক্ষেত্রে সার্বজনীন রূপে প্রয়োগযোগ্য, এটা কিন্তু নির্দিষ্ট সময়, সংস্কৃতি এবং সমাজ ভিত্তিক ভাবে ইমপ্লিমেন্ট হওয়া সম্ভব। আর পলিটিক্যাল থিওরি তত্ত্ববিদ বা পলিটিক্যাল থিওরির প্রধান তাত্ত্বিকটা হচ্ছেন রলস, জন রলস, নজিক, মার্কস বা হবস। অন্যদিকে প্লেটো, অ্যারিস্টটল, কৌটিল্য, রুশো, এনারা হচ্ছেন সবাই পলিটিক্যাল থটের সমর্থক। ব্যবহারিকতা এটাকে ইউজ কিভাবে করা হয়, সো আইনের ভিত্তি, রাজনৈতিক মডেলগুলো কি হবে, এইসব নির্ধারণ করার ক্ষেত্রে আমরা তত্ত্বগুলোকে ইউজ করি। চিন্তাধারাকে ব্যবহার করা হয় কোথায়, ঐতিহাসিক চেতনার দ্বারা অনুপ্রেরণা পাওয়ার জন্য বা দার্শনিক বা ঐতিহাসিক আচরণের মধ্য দিয়ে আমাদের মানব সভ্যতাকে বোঝা, মানব সমাজকে বোঝার জন্য আমরা এটাকে ইউজ করতে পারি। চলে আসবো আমরা নেক্সট, অ্যাপ্রোচ এবং থিওরির মধ্যে কি ফারাক। অ্যাপ্রোচ মানে হচ্ছে দৃষ্টিভঙ্গি, কোনো কিছুকে দেখার নজরিয়া, আর অন্যদিকে থিওরি হচ্ছে তত্ত্ব। তাহলে অ্যাপ্রোচ বলতে কি বোঝায়, একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি বা রূপরেখা যার মাধ্যমে আমরা একটি বিষয়কে বিশ্লেষণ করি। তার মানে এক গ্লাস জলকে দেখে কারণ মনে হতে পারে যে এক গ্লাস জলের, হাফ গ্লাস জল রয়েছে একটা গ্লাসের মধ্যে, সেই হাফ গ্লাস জলকে কেউ দেখে বলতে পারে যেটা হচ্ছে অ্যাকচুয়ালি হাফ গ্লাস জল নয়, এখানে রয়েছে হাফ গ্লাস এয়ার আর হাফ গ্লাস জল। কেউ বলতে পারে যে এখানে হাফ গ্লাস জল ফাঁকা আছে, আবার কেউ বলতে পারে এখানে হাফ গ্লাস এয়ার নেই। তো এক একজনের এক এক রকম দৃষ্টিভঙ্গি, তো এই বিভিন্ন দৃষ্টিভঙ্গিকে এখানে ইন্ডিকেট করা হয়। অন্যদিকে থিওরি বলতে আমরা একটুখানি বুঝলাম যে একটি নির্দিষ্ট যুক্তি নির্ভর ব্যাখ্যা বা কোনো রাজনৈতিক ঘটনাকে নির্দিষ্ট ভাবনা দিয়ে সেটাকে ইন্ডিকেট করা বা তার একটা ভবিষ্যৎবাণী করে দেওয়া হচ্ছে থিওরিগুলোর আইডিয়া। যেমন কার্ল মার্কসের থিওরি কি বলে, মার্কসের থিওরি বলে যে আমাদের পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা একটা সময় প্রলেতারদের দেওয়ালে পিঠ থেকে যাবে এবং তারা তখন সংগ্রাম করবে, সংঘর্ষ করবে এবং সেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনবে। চরিত্রের দিক থেকে, অন্যদিকে দেখবো উদ্দেশ্যগত দিক থেকে কিভাবে অধ্যয়ন করা হবে তা নির্দেশ করে। এখানে কিন্তু কেন অধ্যয়ন করা হবে সেটাকে ইন্ডিকেট করা হয়। ওকে, কোনো ঘটনা কেন ঘটছে সেটাকে খুঁজে বার করা হয়। যেমন আইজাক নিউটন আপেল পড়েছিল, সেটাকে দেখে মনে হয়েছিল তার যে আপেলটা উপর থেকে নিচে কেন পড়ছে, কেন আপেলটা উপরের দিকে চলে যাচ্ছে না। তো সেরকমই এখানে কিন্তু সেই ভাবনা চিন্তা করা হয় যে কেন এটা হচ্ছে, এবং সেখান থেকে উত্তর পাওয়া যায়, সেই উত্তরের ঘটনাটাকে থিওরি বলে ইন্ডিকেট করা হচ্ছে। চরিত্র, এটি একটি দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণমূলক পদ্ধতি। এখানে কিন্তু যুক্তিগ্রাহ্য এবং ব্যাখ্যামূলক ভাবে, কাঠামোগত ভাবে পুরোটাকে ডিসকাস করা হয়। যেহেতু এখানে খোঁজ করা হচ্ছে, গবেষণা করা হচ্ছে, তাই অবশ্যই এটাকে ইন্ডিকেট করা হবে। এটি একটি দৃষ্টিভঙ্গি এবং বিশ্লেষণের পদ্ধতি বলে দিলাম। ব্যবহারিক দিক কি আছে, গবেষণা এবং অধ্যয়নের কৌশল নির্ধারণে ব্যবহৃত, অর্থাৎ অ্যাপ্রোচ বিভিন্ন রকমের হতে পারে। কেউ নর্মাটিভ অ্যাপ্রোচে কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারে, কেউ আবার এম্পিরিক্যাল অ্যাপ্রোচে কোনো কিছুকে ব্যাখ্যা করতে পারে। তাহলে এখানে কিন্তু গবেষণা কাজে বিভিন্ন রকম দৃষ্টিভঙ্গি বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করা যেতে পারে। নর্মাটিভ, এম্পিরিক্যাল, বিহেভিয়ারাল, মার্কসিস্ট অ্যাপ্রোচ, এগুলো সব হচ্ছে বিভিন্ন অ্যাপ্রোচের এক্সাম্পল। অন্যদিকে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, ক্লাস স্ট্রাগল থিওরি বা প্লুরালিস্টিক থিওরি, এগুলো সব হচ্ছে বিভিন্ন রকম তত্ত্বের উদাহরণ। ব্যাখ্যা হিসেবে আমরা অ্যাপ্রোচকে কিভাবে বিষয়টা বিশ্লেষণ করবো সেটা নিয়ে আলোচনা করে, আর থিওরি কেন বিষয়টি এমন ঘটছে বা কেন ঘটবে তার অন্বেষণ করে, এবং সেই অন্বেষণ করতে করতেই যে থিওরি তৈরি হয় সেটাকে আমাদের সামনে তুলে ধরে। তো এই হচ্ছে আমাদের অ্যাপ্রোচ আর থিওরির মধ্যে ফারাক। তাহলে আমরা পরপর কিন্তু সেই প্রথমে দেখলাম থিওরি আর সেই সঙ্গে থটের মধ্যে কি ফারাক, আর তারপরেও দেখলাম আমরা অ্যাপ্রোচ আর থিওরির মধ্যে কি ফারাক। আশা করছি পুরোটা ভালো করে বুঝতে পেরেছো। যে কোনো ধরনের কোশ্চেন দিলে তার জন্য কিন্তু পুরো এই ব্যাপারটাকে রিভিশন দিতে হয়। মধ্যে মধ্যে একটা প্রশ্ন দিই, তাহলে বুঝতে পারবে ব্যাপারটা। এখানে প্রশ্ন হচ্ছে হুইচ অফ দি ফলোইং এক্সপ্লেইনস হাউ টু স্টাডি পলিটিক্যাল ফিনোমেনন। কিভাবে স্টাডি করবো সেটা অ্যাপ্রোচ ডিসকাস করে।
এবং কেন করব সেটার প্রশ্ন উত্তর দেবে কিন্তু আমরা দেখব থিওরি। দ্বিতীয় প্রশ্ন পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্যাক্ট ইজ অ্যান এক্সাম্পল অফ, এটা কিসের এক্সাম্পল, অ্যাপ্রোচের না থিওরি? তো অবভিয়াসলি ইটস আ সোশ্যাল কন্ট্যাক্ট থিওরি, ইটস আ পলিটিক্যাল থিওরি। চলে আসবো নেক্সট ওয়ান, রয়েছে পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন আরেকটি, হুইচ অফ দি ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ নরমেটিভ পলিটিক্যাল অ্যানালিসিস? সো ভোটার বিহেভিয়ার, পলিসি ইম্প্যাক্ট ইভ্যালুয়েশন, থিওরি অফ জাস্টিস আর ইলেকশন রেজাল্ট অ্যানালিসিস। সো অবভিয়াসলি থিওরি অফ জাস্টিস ইজ দ্য রাইট আনসার। এখানে কিন্তু নরমেটিভ অ্যাপ্রোচ ফলো করা হচ্ছে। চলে আসবো নেক্সট ওয়ান, আরেকটি প্রশ্ন, এমপিরিক্যাল পলিটিক্যাল সায়েন্স ফোকাসড অন, কিসের উপর ফোকাস করে? সো ফ্যাক্টস এন্ড বিহেভিয়ারের উপর ফোকাস করে, কারণ এখানে আইডিয়াস বা ভ্যালুজ এগুলোকে এমপিরিক্যালে ফলো করা হয় না, মোরাল জাজমেন্ট এখানে ফলো হয় না। চলে আসবো নেক্সট ওয়ান, হুইচ of the following deals with the historical and philosophical understanding of the political ideas? So it's political thought ঐতিহাসিক এবং দার্শনিক ব্যাখ্যার মাধ্যমে কোনো কিছুকে ডিসকাস করে। চলে আসবো নেক্সট ওয়ান, 6 নম্বর, a systematic explanation of the political values like justice, liberty and equality is called, so political sociology or political economy or political thought or political theory? So right answer should be political theory. It's totally example of the values that is indicates the normative approach. চলে আসলে আমরা রাজনৈতিক ব্যবস্থাতে এতক্ষণ ধরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম প্রথমে অ্যাপ্রোচ গুলো এবং তার আগে আমরা দেখলাম রাজনীতি এবং রাজনীতি ব্যবস্থা বলতে কি বোঝায়। এবার আমরা ফোকাস করব রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায়। দেখো, রাজনৈতিক ব্যবস্থা বলতে এমন একটি সংগঠিত কাঠামোকে ইন্ডিকেট করা হয় যার মাধ্যমে সমাজে কর্তৃত্ব প্রতিষ্ঠা, সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি প্রণয়ন করা হয় এবং তা বাস্তবায়নের জন্য সরকার, আইন, প্রশাসন ইত্যাদি কাজ করে। তাহলে এইভাবে একটি সামাজিক ব্যবস্থা এর একটি উপব্যবস্থা যার মূল কাজ হলো সংঘাত নিরসন, সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতার ব্যবহার। এভাবেই কিন্তু আমরা দেখতে পাই যে সোশ্যাল সিস্টেমের সাবসিস্টেমের ফরমেশন হয়, সাবসিস্টেম তৈরি হয়। তাহলে গোটা সমাজ ব্যবস্থার মেকানিজমটাই বিভিন্ন রকম একক রয়েছে যারা কিনা এখানে অ্যাক্টিভিটি করতে পারে এবং সেই অ্যাক্টিভিটির মধ্যে সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি রয়েছে সরকার, আইন, প্রশাসন ইত্যাদি। চলে আসবো আমরা নেক্সট, গুরুত্বপূর্ণ তাত্ত্বিক রয়েছে বেশ কিছু যাদের সম্পর্কে আমাদের জানা উচিত। ডেভিড ইস্টন, প্রথমে ডেভিড ইস্টনের ছবি দেখতে পাচ্ছ, তিনি তার বিখ্যাত বই আ ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালিসিস 1965 এ পাবলিশড হওয়া, এখানে তিনি পলিটিক্যাল সিস্টেম অ্যাজ ইনপুট আউটপুট মডেল হিসেবে তিনি দেখিয়েছেন। তিনি বলেন যে পলিটিক্যাল সিস্টেম ইজ দ্যাট সিস্টেম অফ ইন্টারাকশন ইন এনি সোসাইটি থ্রু হুইচ অথরিটেটিভ অ্যালোকেশন অফ ভ্যালুজ আর মেড। তাহলে এমন একটা জনগণের এমন একটা কন্ডিশন যেখানে কি হচ্ছে, অ্যালোকেশন অফ ভ্যালুজ অর্থাৎ মূল্যবোধকে ভাগ করে দেওয়া হচ্ছে। তাহলে এখানে তিনি কি বুঝিয়েছেন? জনগণের চাহিদা এবং তার উপর বেশ করে সরকারের নীতি তৈরি করা এবং তার উপর বেশ করে সিদ্ধান্তকে বাস্তবায়িত করা। তাহলে এই যে সরকারের চাহিদা, ডিমান্ড, সেটাকে ইনপুট বলা হচ্ছে, আর সিদ্ধান্তটাকে বাস্তবায়িত করাটাকে বলা হচ্ছে আউটপুট। আর কনভারসেশন প্রসেস অর্থাৎ সরকারের কাছে যে দাবিটা নিয়ে যাচ্ছে বা সরকার যে দাবি মোতাবেক নীতি তৈরি করছে, এটা হচ্ছে আমরা বলবো কনভারসেশন প্রসেস। তার মানে দেখা গেল যে লোকাল পিপল একটা স্কুলের জন্য, স্থানীয় মানুষ একটা স্কুলের জন্য ডিমান্ড করলো, গ্রামের স্কুল নেই, এবং সেই গ্রামের স্কুলের ডিমান্ডটা যে সরকারের কাছে করছে দ্যাট ইজ ইনপুট। এবং এবার সরকার সিদ্ধান্ত দিচ্ছে, আচ্ছা ঠিক আছে আমরা একটা স্কুল করব। আমরা কিরকম স্কুল করব? যেহেতু এলাকায় কোনো স্কুল নেই, তাই কোনো বয়েজ বা গার্লস নয়, আমরা কোয়েড একটা স্কুল করব এইচএস লেভেলের। এবং এই যে এইচএস লেভেলের কোয়েড স্কুল করবে সিদ্ধান্তটা হলো, দ্যাট ইজ হচ্ছে কনভারসেশন প্রসেস। আর এবার স্কুলটাকে এস্টাবলিশ করা হচ্ছে, জায়গা ঠিক করে সেখানে স্কুলের বিল্ডিং তৈরি হচ্ছে। সো দিস ইজ দ্য ফাইনাল এস্টাবলিশমেন্ট এবং এটাকে আমরা বলবো আউটপুট। তো ওই ইনপুটের বেসিসেই কিন্তু এই আউটপুটের সূচনা হচ্ছে, এই আউটপুটটাকে প্রতিষ্ঠা করা হচ্ছে। তো শিক্ষার দাবি, সরকারের শিক্ষার নীতি এবং শিক্ষানীতিকে বাস্তবায়ন করা, এখনই যেরকম একটা এক্সাম্পল দিলাম ওরকম একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে। এটাকে আরেকটু ছবির আকারে এখানে ইন্ডিকেট করে দিয়েছি, সহজে বুঝতে পারবে। দেখো, এই যে ডিমান্ড হচ্ছে ইনপুট, ডিমান্ড হচ্ছে, ডিমান্ডের বেসিসে পাবলিকের সাপোর্টও পাচ্ছে এবং সবাই মিলে ডিমান্ড করছে, তার বেসিসে পলিটিক্যাল সিস্টেম প্রসেস করছে যে সিদ্ধান্ত কি হবে এবং সেই সিদ্ধান্তটাকে কি হচ্ছে গ্রহণ করার পরে বাস্তবায়িত করার ব্যবস্থা করছে, দ্যাট ইজ নোন অ্যাজ আউটপুটস। সো দিস ইজ দ্য টোটাল স্ট্রাকচার ইনপুট আউটপুট মেথড। এই ইনপুট আউটপুট মেথড কিন্তু আমরা দেখবো পলিটিক্যাল সিস্টেমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মানে খুব ওয়েললি এস্টাবলিশড একটা ভাবনা। অন্যদিকে গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং সিডনি ভার্বা, দুজন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী, দেখতেই পাচ্ছ ওয়ান বাই ওয়ান
ওপরে নিচে করে দেওয়া আছে। সো গ্যাব্রিয়েল অ্যালমন্ড এবং সিডনি ভার্বা দুজনেই তাদের বিখ্যাত বই সিভিক কালচার, সেখানে তারা ডিসকাস করেছেন ফাংশনাল অ্যাপ্রোচ নিয়ে। তাহলে সিভিক কালচারে তারা ফাংশনাল অ্যাপ্রোচ নিয়ে ডিসকাস করেছেন। রাজনীতি ব্যবস্থার কাজ তিনটি বলে তারা তিনটি স্তরে সেটাকে ভাগ করেছেন তারা। ইনপুট ফাংশন, যেখানে রাজনৈতিক সামাজিকীকরণ, আগ্রহ প্রকাশ, মত প্রকাশ এগুলো হয়। আউটপুট ফাংশন, যেখানে নিয়ম প্রণয়ন, প্রয়োগ, বিচার ইত্যাদি হয়। উদাহরণ হিসেবে জনগণ পরিবেশ দূষণ নিয়ে চিন্তিত, সরকার আইন তৈরি করলো পরিবেশ দূষণ রোধ আর আইন, গাছ কাটা বিরোধী আইন এবং পরিবেশ আইনের প্রয়োগ করা হলো এবং সেই আইনটাকে এবারে প্রয়োগ করা হচ্ছে। সো এই প্রসেসটাকে কিন্তু সিডনি ওয়েব এবং গ্যাব্রিয়েল অ্যালমন্ড বলেছেন রাজনৈতিক ব্যবস্থা বলে। অন্যদিকে আমরা দেখতে পাবো রয়েছেন ট্যালকট পার্সন্স। এখানে ট্যালকট পার্সন্স এর বিখ্যাত বই দা সোশ্যাল সিস্টেম, যেখানে 1951 সালে তিনি তার সোশ্যাল সিস্টেমের সম্পর্কে আলোচনা করেছেন, পলিটিক্যাল সিস্টেমের স্থান নির্ধারণ করেছেন, পলিটিক্যাল সিস্টেম কেমন হবে বা কি তার বৈশিষ্ট্য হবে সেটা ডিসকাস করেছেন। তিনি বলছেন রাজনীতি ব্যবস্থা হচ্ছে সমাজের এক ধরনের ইনস্টিটিউশনাল মেকানিজম, সে একটা প্রাতিষ্ঠানিক মেকানিজম যা আদর্শগত দিক দিয়ে সমাজের একতা বজায় রাখতে সাহায্য করে। সো আ সিস্টেম মাস্ট মিট 4 ফাংশনাল prerequisites: adoption, number 1, goal, number 2, goal attainment, integration, and a less on latency for its survival. তো ট্যালকট পার্সন্স তার বিখ্যাত সোশ্যাল সিস্টেমের এই আলোচনা করছেন। তাহলে কি এই অ্যাডাপশন, কি এই গোল, এগুলো আমরা একটু দেখে নিই ছবি আকারে। দেখো এজিআইএল মডেল হচ্ছে ট্যালকট পার্সন্স এর ওয়ান অফ দ্য মোস্ট পপুলার মডেল। একজন বিখ্যাত মার্কিন সামাজিক বিজ্ঞানী, মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সমাজ বিজ্ঞানী হিসেবে 1951 সালে তিনি তার বিখ্যাত বই সোশ্যাল সিস্টেম পাবলিশ করেন এবং এই বইয়ের মধ্যেই তিনি কিন্তু এজিআইএল মডেলটাকে তুলে ধরেন। তিনি বলেন যে কাঠামো কার্যগত মডেল বলা হয় স্ট্রাকচারাল ফাংশনাল মডেল, যা ব্যাখ্যা করে কোন 4টি প্রধান কাজ একটি সামাজিক ব্যবস্থার প্রধান 4টি দিক। এক্ষেত্রে আমরা অবশ্যই ইন্ডিকেট করব আবার সেই পিকচারটাতে, যেখানে আমরা ইন্ডিকেট করব এজিআইএল প্রসেস, অ্যাডাপশন, দেন তার বেসিসে গোল অ্যাটেনমেন্ট এবং গোল অ্যাটেনমেন্টের উপর ল্যাটেন্ট প্যাটার্ন মেনটেনেন্স এন্ড তারপরে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন ওয়েতে ইমপ্লিমেন্ট করা। সো এই টোটাল প্রসেসটাকে এখানে এজিআইএল মডেল বলে ইন্ডিকেট করা হচ্ছে। আবার আমরা ফোকাস করব, এখানে সুন্দর করে ভাগ করে দেওয়া আছে অ্যাডাপশন মানে কি। অ্যাডাপশন মানে হচ্ছে অভিযোজন, এটা অর্থনৈতিক ব্যবস্থাকে ইন্ডিকেট করে। গোল অ্যাটেনমেন্ট মানে হচ্ছে লক্ষ্য অর্জন করা, অর্থাৎ রাজনৈতিক ব্যবস্থা বা পলিটিকে ইন্ডিকেট করছে। ইন্টিগ্রেশন হচ্ছে সংহতি বা একতা, আইনি এবং সামাজিক নিয়মকে ইন্ডিকেট করছে, যেমন ল বা রিলিজিয়ন। আর ল্যাটেন্সি প্যাটার্ন মেনটেন্যান্স মানে হচ্ছে সংস্কৃতি এবং মান রক্ষা, পরিবার, শিক্ষা, ধর্ম, ফ্যামিলি, এডুকেশন এগুলোকে ইন্ডিকেট করে। সো এইভাবে এজিআইএল মডেলের মাধ্যমে আমরা দেখব খুব সুন্দরভাবে ট্যালকট পার্সন্স তার পলিটিক্যাল সিস্টেমকে ব্যাখ্যা করেছেন। চলে আসবো নেক্সট ওয়ান, উপাদানগুলো দেখবো আমরা। কম্পোনেন্টস অফ পলিটিক্যাল সিস্টেম। পলিটিক্যাল সিস্টেমের অন্যতম কম্পোনেন্ট হচ্ছে সরকার, তারপরে সংবিধান, তারপরে রাজনৈতিক দল, তারপর হচ্ছে নাগরিক এবং সবশেষে প্রশাসন এবং বিচার বিভাগ। তাহলে সরকার সিদ্ধান্ত গ্রহণকারী মূল সংস্থা, যাকে আমরা কি বলি, আমরা বলি সরকারের প্রধান। সরকার হচ্ছে পুরো সমাজ ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থার প্রধান দিক, যারা কিনা ব্যবস্থাপনাটাকে নেতৃত্ব দিচ্ছে। সংবিধান সেই নিয়ম কানুন যা ফলো করে এই শাসন ব্যবস্থা চলে। আর রাজনৈতিক দল, এটা হচ্ছে কিছু নির্দিষ্ট মতাদর্শের ভিত্তিতে যুক্ত হওয়া কিছু নির্দিষ্ট মানুষের দল, যারা হচ্ছে নেতৃত্ব প্রদান করে থাকে আমাদের বিভিন্ন সংগঠনগুলোকে। আর নাগরিক বলতে দেশের সেই সব মানুষজনকে বোঝায় যারা বিশেষ কিছু সুযোগ সুবিধা ভোগ করে দেশ থেকে, বিশেষ করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারা বিভিন্ন অধিকার এনজয় করে। আর প্রশাসন এবং বিচার বিভাগ, এটা তো আমাদের প্রধান সরকারের যে 3টা বিভাগ, তার মধ্যে অন্যতম 2 বিভাগকে ইন্ডিকেট করা হয়েছে, একটা হচ্ছে প্রশাসন, একটা হচ্ছে বিচার বিভাগ। এইভাবে সিদ্ধান্তগুলোকে কার্যকর করে এবং আইনের ব্যাখ্যা দেয়। এরা এভাবেই কিন্তু আমাদের টোটাল পলিটিক্যাল সিস্টেমটা চলে। রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো কি আমরা একটু দেখে নেব। আশা করছি এই রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝায় বা বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়েছে। আশা করছি এরপরে আমরা পরের পোর্শনটাকে খুব সহজ করে ডিসকাস করব। প্রথমে হচ্ছে রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য। যে রাজনীতি ব্যবস্থা সম্পর্কে আমরা দেখছিলাম ট্যালকট পার্সন থেকে শুরু করে ডেভিড ইস্টন, তারা বিভিন্ন রকম ভাবনা চিন্তা করেছিলেন, সেটাকে এবার কিন্তু একটা ওয়েল অর্গানাইজড ওয়েতে বৈশিষ্ট্য আকারে এখানে ইন্ডিকেট করে দেওয়া হচ্ছে। নাম্বার 1, কর্তৃত্বের উপর ভিত্তি করে চলে। সবসময় রাজনীতি ব্যবস্থা একটি নির্দিষ্ট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে চলে।
জনগণের চাহিদা এবং সমস্যার সমাধান করতে পারে। তাহলে এমন কিছু মেকানিজম, যে মেকানিজম কি করছে, জনগণের চাহিদা এবং সমস্যার নিরসন করতে পারে। এবং সমাজের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রেও এই পলিটিক্যাল সিস্টেম খুব ইম্পর্টেন্ট। আইন ও সংবিধানের অধীনে কাজ করে থাকে, আইনের ঊর্ধ্বে নয় এটা, অবশ্যই সংবিধান এবং আইনকে মেনে চলে। মতাদর্শ, সংস্কৃতি সমাজের কাঠামোর উপর বেশি করে নির্ভর করে। এগুলো সব হচ্ছে রাজনীতি ব্যবস্থার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। রাজনীতি ব্যবস্থা হলো একটি সমাজের নিয়ন্ত্রণ কেন্দ্র, যেখানে সিদ্ধান্ত, ক্ষমতা এবং নিয়ম কানুনের মধ্য দিয়ে সামাজিক ভারসাম্য রক্ষা করা হয়। এটি বিভিন্ন উপাদান ও সংস্থার সমন্বয়ে গঠিত একটি জটিল কাঠামো, যার প্রধান লক্ষ্য হলো জনস্বার্থ বাস্তবায়িত করা। তো এই হচ্ছে আমাদের রাজনীতি ব্যবস্থার বৈশিষ্ট্য। তাহলে আরো একবার দেখে নেবো আমরা, রাজনীতি ব্যবস্থার নামে একটা কর্তৃত্ব থাকবে, সেই কর্তৃত্বের কথা সবাই শুনবে, জনগণের চাহিদা এবং সমস্যার সমাধান করতে পারবে এরকম ক্যাপাবিলিটি থাকবে, থাকবে সমাজের শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা, থাকবে আইন এবং সংবিধানের প্রয়োগ, আর থাকবে মতাদর্শ, সংস্কৃতি এবং সামাজিক কাঠামোর উপর নির্ভরতা। চলে আসবো নেক্সট ওয়ান। তাহলে এখানে শ্রেণীবিভাগগুলোকে ইন্ডিকেট করে দেওয়া হয়েছে। নাম্বার 1, সরকার পদ্ধতি অনুযায়ী, ক্ষমতার বন্টন অনুযায়ী, শাসকদের উৎস অনুযায়ী, আর তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি অনুযায়ী। এখানে গণতন্ত্র, স্বৈরাচার, সাম্যবাদ এইসব ব্যবস্থা হচ্ছে সরকার পদ্ধতি অনুযায়ী। একীকৃত বা সংঘীয়, মানে এককেন্দ্রিক বা সংঘীয়, এটা দেখতে পাবো আমরা আমেরিকা বা ইন্ডিয়ার মতো কান্ট্রিতে। নির্বাচিত বা বংশগত আমরা দেখতে পাবো যুক্তরাষ্ট্র বা সৌদি আরবিয়ার ক্ষেত্রে। ইনপুট আউটপুট মেথড আমরা এখানে দেখতে পাবো তাত্ত্বিক দৃষ্টিভঙ্গি, নীতি নির্ধারণের প্রক্রিয়া হিসেবে এটাকে ইউজ করা হয়। তো এই হচ্ছে টোটাল আমাদের রাজনীতি ব্যবস্থার উপর আলোচনা। এবার একটা চার্ট করে দিয়েছি এখানে, দেখো যে বিষয়গুলো, অর্থাৎ কর্তৃত্বমূলক সিদ্ধান্ত মান নির্ধারণ ব্যবস্থা, তার প্রধান তাত্ত্বিক হচ্ছেন ইস্টার্ন, গ্যাব্রিয়েল অ্যালমন্ড, সিডনি, ভার্বা এবং ট্যালকট পার্সন্স। আর ফ্রেমওয়ার্ক ফর পলিটিক্যাল অ্যানালিসিস, দ্য সিভিক কালচার, শিক্ষা, পরিবেশ, স্বাস্থ্য নিয়ে সরকারের নীতিমালা, সরকার নীতিমালা তৈরি করে এবং সরকার, সংবিধান, নাগরিক, রাজনৈতিক বিষয়গুলোকে এখানে কিন্তু কোনো রকম আলাদা করে স্টেটাস দেওয়া হয় না। ট্যালকট পার্সনকে নিয়ে আমরা বলতে পারি তার বিখ্যাত সোশ্যাল সিস্টেম বইয়ে 1951 সালে তিনি কি লিখছেন, সোশ্যাল সিস্টেমের অংশ হিসাবে তিনি পলিটিক্যাল সিস্টেমকে দেখতে চাইছেন। অর্থাৎ তিনি সোশ্যাল সিস্টেম একটা বৃহত্তর বিষয়, তার অংশ হিসেবে তিনি পলিটিক্যালকে সেখানে রেখেছিলেন, কিন্তু সেটা আলটিমেটলি সোশ্যাল সিস্টেমের অংশ হিসেবে ছিল। এই জন্য পলিটিক্যাল সিস্টেম কিন্তু আর নতুন করে এই তত্ত্বগুলোর মধ্যে যুক্ত করা হয়নি। আর তিনি বলেন রাজনৈতিক ব্যবস্থা হচ্ছে সমাজের এক ধরনের ইনস্টিটিউশনাল মেকানিজম, যা আদর্শগত দিক দিয়ে সমাজের একতা বজায় রাখতে সাহায্য করে। তো ইনস্টিটিউশনাল মেকানিজম হিসেবে এটাকে প্রয়োগ করা বা এটাকে রাখা, এটাও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত। চলে আসবো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নে। প্রথম হচ্ছে ইউপি পিজিটি, উত্তরপ্রদেশের টিচিং এর পরীক্ষার এক্সাম 2019 সালে হয়েছিল, সেটারই কোশ্চেন। দ্য সোশ্যাল সিস্টেম গ্রন্থটি কার রচনা? এখন আমরা দেখছিলাম ট্যালকট পার্সন্স এর লেখা বিখ্যাত এই বই সোশ্যাল সিস্টেম। এই গ্রন্থে তিনি এজিআইএল মডেলটাকে ডিসকাস করিয়েছেন। এজিআইএল, ঠিক আছে, ইনি এজিআইএল মডেল প্রোভাইডার হিসেবেই পপুলার। নেক্সট ক্লাস আমরা 2 নম্বর, ডেভিড ইস্টার্নের ইনপুট আউটপুট মডেলে আউটপুট বলতে কাকে বোঝানো হয়েছে? সো আমরা জানি ইনপুট বলতে জনগণের ডিমান্ড, আর আউটপুট বলতে প্রশাসনিক সমস্যাকে ইন্ডিকেট করতে পারো, প্রশাসনিক সমস্যাকে বলতে পারি আমরা আউটপুট। তাহলে এখানে ইন্ডিকেট করা হবে যে, বা সিদ্ধান্ত এবং নীতি গ্রহণ ইন্ডিকেট করতে পারি, কারণ ডেভিড ইস্টার্নের ইনপুট আউটপুট মেথড সিদ্ধান্ত এবং নীতি গ্রহণের ক্ষেত্রে প্রয়োগযোগ্য, সেটাই বলা হয়েছিল। ব্যাখ্যা হচ্ছে ইনপুট, ডিমান্ড এন্ড সাপোর্ট, এন্ড তার বেসিসে আউটপুট ফরমেশন। আশা করছি এটা বুঝতে পেরেছো। ডব্লিউপি মধ্যপ্রদেশের প্রশ্ন এটা। নেক্সট, এই পোর্শন থেকে আমরা যে পয়েন্টগুলো মনে রাখবোই, প্রথমত রাজনীতি হলো ক্ষমতার বন্টন এবং সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া। রাজনৈতিক অর্থ শাসন ও নীতির সঙ্গে সম্পর্কিত ওতপ্রোতভাবে। রাজনীতি হলো ক্ষমতা প্রয়োগ, সিদ্ধান্ত গ্রহণ এবং সংঘাতের শান্তিপূর্ণ সমাধান। রাজনৈতিক বলতে শাসন ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান, মতাদর্শ সম্পর্কিত বিষয়কে বোঝানো হয়।
রাজনীতি ব্যবস্থা হলো সেই কাঠামো যার মাধ্যমে সমাজের নীতি নির্ধারণ এবং ক্ষমতা প্রয়োগ ঘটে। আর রাজনীতি বিষয়গুলি শাসন ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং মতাদর্শের কার্যকারিতার উপর নির্ভরশীল। সো এখানে আরেকটা জিনিস বলা উচিত, সেটা হচ্ছে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে বিভিন্ন যে সাবজেক্ট রয়েছে তার রিলেশন। দেখো, রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে সব থেকে বেশি গভীর যোগ রয়েছে কার? হিস্ট্রি রয়েছে, কারণ হিস্টোরিক্যাল ইনসিডেন্ট ছাড়া আমরা রাষ্ট্রবিজ্ঞানের কোনো কিছুই আলোচনা করতে পারি না। তার সঙ্গে রয়েছে ফিলোসফির কানেকশন, ফিলোসফির কানেকশনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে দার্শনিক যে আলোচনাগুলো হয়, রাষ্ট্র দার্শনিক যে আলোচনা, সেগুলো রাষ্ট্রবিজ্ঞানের স্থায়ী নথি হিসেবে থেকে গেছে। এবং সেখানে আমরা দেখতে পাবো যে জিওগ্রাফির সঙ্গে যদি কানেকশন হয়, তাহলে একটা রাষ্ট্রের জিওগ্রাফিক্যাল লোকেশন খুব ইম্পর্টেন্ট। তো এইভাবে আমরা ওয়ান বাই ওয়ান বিভিন্ন বিষয়কে আইডেন্টিফাই করতে পারি রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে এইসব সাবজেক্টের মিল আছে। সর্বোপরি সোশ্যাল সায়েন্স, যে সমাজ বিজ্ঞানের শাখা হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান, তার সঙ্গেও রাষ্ট্রবিজ্ঞানের যথেষ্ট মিল আছে। ওকে, সমাজবিজ্ঞান এটাও হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়, সমাজবিজ্ঞান বা সমাজবিদ্যা। কারণ আমরা জানি রাষ্ট্রবিজ্ঞান নিজেই কি সমাজবিজ্ঞানের একটা শাখা। ওকে, সমাজবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ শাখা হিসেবে ইন্ডিকেট করা হয়, তো সেই জন্য এটার সঙ্গে অবশ্যই সমাজবিজ্ঞানের ওতপ্রোত লিঙ্ক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেগুলো মনে রাখতে হবে। আর একবার বলে দিই আমি, রাজনৈতিক বিষয়গুলি শাসন ব্যবস্থা, সরকারি প্রতিষ্ঠান এবং মতাদর্শের সঙ্গে কানেক্টেড। অ্যান্ড এই হচ্ছে আমাদের টোটাল আজকের ওয়ান লাইনার পয়েন্টস গুলো। আশা করছি ওয়ান লাইনার পয়েন্টস গুলো সব ভালো করে বুঝতে পারলে। আজকের এই টপিকটার মধ্যে কিন্তু আমরা গ্রুপ এ পোর্শন, অর্থাৎ আমাদের পলিটিক্যাল থিওরি অ্যান্ড কনসেপ্ট, সেটা আমরা স্টার্ট করলাম। এভাবে কিন্তু ওয়ান বাই ওয়ান ক্লাসগুলো ওয়ান বাই ওয়ান দেওয়া হবে। আজকের টপিকের মধ্যে বেশ কিছু আমি সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করেছি, ঠিক তেমনই তোমাদের কিন্তু জানো নিশ্চয়ই সিরিজ অফ কোশ্চেন তোমাদের অফলাইনেও মানে তোমাদের দেওয়া হবে, প্রোভাইড করা হবে অ্যাপের মধ্যে। সেটা থেকেও তোমরা ক্লাস করতে পারবে বা সেখান থেকেও প্রচুর প্রশ্ন পেয়ে যাবে কমন। আর ক্লাসের মধ্যে যেরকম ডিসকাশন করা হলো সেরকম তো থাকবে। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে নতুন টপিকের সঙ্গে। অবশ্যই দেখতে থাকো এবং সঙ্গে থাকো উড়ান পাঠশালার সঙ্গে।